দেশের ক্রিকেটে অস্থিরতা চলমান। মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার ২৪ ঘন্টার ভেতরে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, যিনি ১ বছর ধরে দায়িত্ব পালন করছিলেন। তার পদবি ছিল সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, কিন্তু তিনি ব্যাটিং কোচের দায়িত্বটা পালন করছিলেন, কারণ ডেভিড হেম্প চলে যাওয়ার পর আর কোনো ব্যাটিং কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োগ দেয়নি। কি কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন এবং হঠাৎ করে কি কারণে বিসিবি আব্দুর রাজ্জাককে টিম ডিরেক্টর করলো এবং মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ নিয়োগ করলো, সেই আলোচনাটা করতে চাই। মোহাম্মদ সালাউদ্দিন দেশের ক্রিকেটে ব্যাপক আলোচনায় আসেন মূলত বিপিএল এর সাফল্যের ধারাবাহিকতায়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে তিনি ৪ বার চ্যাম্পিয়ন করেছেন, যেখানে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি কোচ এনে সাফল্য পায়নি, সেখানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৪ বার ট্রফি জিতেছে তার হাত ধরে। আলোচনায় থাকার অন্যতম কারণ ছিল এটা। আরও একটা কারণ আছে, তিনি সাকিব আল হাসানের কোচ ছিলেন, মেন্টর ছিলেন, এবং ২০১৯-এর একটা ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। বিশ্বকাপের ঠিক আগে সানরাইজার্স হায়দ্রাবাদে থাকা অবস্থায় সাকিব আল হাসান মোহাম্মদ সালাউদ্দিনকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন হায়দ্রাবাদে, এবং সেখানে তিনি ১ মাস সালাউদ্দিনের অধীনে নিজেকে প্রিপেয়ার করেছিলেন বিশ্বকাপের জন্য। এরপর ২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসান কি করেছেন সেটা আমরা সবাই আসলে দেখেছি। তখন থেকে আলোচনা শুরু হয় যে সাকিব আল হাসান যেখানে বেছে নেন মোহাম্মদ সালাউদ্দিনকে, কেন তিনি ন্যাশনাল টিমের দায়িত্ব পালন করবেন না, এবং কেন কি কারণে আসলে বিসিবি দেশি কোচদের মূল্যায়ন করছে না। আলোচনাটা মূলত শুরু হয় কিন্তু সেই সময় থেকে, ২০১৯ থেকে। এরপর অনেক সময় গড়িয়েছে। হাতুরু সিং এর অধ্যায় যখন শেষ হয়, তখন আসলে বিসিবি অ্যাপয়েন্ট করে মোহাম্মদ সালাউদ্দিনকে অ্যাজ সিনিয়র সহকারী কোচ, যখন ফিল সিমন্সকে আনা হলো, কারণ ফিল সিমন্স বাংলাদেশের ক্রিকেটারদের সেভাবে করে চেনেন না। আর বাংলাদেশের বেশিরভাগ কোচিং স্টাফ বিদেশি, সেটা হোক ব্যাটিং কোচ কিংবা বোলিং কোচ কিংবা ফিটনেস ট্রেনার কিংবা ফিল্ডিং কোচ। তো তাদের সাথে যাতে আমাদের ক্রিকেটারদের যোগাযোগটা ভালো হয়, কমিউনিকেশনটা বেটার হয়, সে কারণেই আসলে মোহাম্মদ সালাউদ্দিনকে ন্যাশনাল টিমের সাথে সম্পৃক্ত করা। তো দায়িত্ব নেওয়ার পরে মিশ্র অভিজ্ঞতার ভেতর থেকে তিনি গেছেন। আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ টি-20 সিরিজ জিতেছে, আবার ওয়ানডে সিরিজ হেরেছে। আমরা দেখলাম সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ টি-20 সিরিজ হেরেছে, আবার শ্রীলঙ্কার মাটিতে টি-20 সিরিজ জিতেছে। পাকিস্তানে গিয়ে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে এসছে, আবার দেশের মাটিতে পাকিস্তানকে টি-20 সিরিজে হারিয়েছে। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে, আবার ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে, আবার টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ। সো এই ১ বছরে এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু দুটো মেজর টুর্নামেন্টে বাংলাদেশ খেলেছিল, একটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আর একটা হচ্ছে এশিয়া কাপ। দুটোর একটাতেও বাংলাদেশ আসলে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। তো এই যে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি, এবং একই সাথে সালাউদ্দিনের বিপক্ষে যে অভিযোগগুলো উঠতে শুরু করে যে তিনি জাতীয় দলে ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন, একাদশ সিলেকশন থেকে শুরু করে ব্যাটিং অর্ডার ঠিক করা মেজর সিদ্ধান্তগুলো মূলত আসলে তিনিই নিচ্ছেন, যেহেতু তিনি প্লেয়ারদেরকে চেনেন, এবং সেই ক্ষেত্রে তিনি আসলে তার পছন্দের প্লেয়ারদেরকে প্রাধান্যও দিচ্ছেন। যেমন একটা সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে যে কেন জাকের আলী অনেক আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে অধিনায়ক। দ্বিতীয়ত যে কেন নুরুল হাসান সোহান থাকার পরেও জাকের আলী অনেক উইকেট কিপিং করলেন, বা শেখ মাহাদির ব্যাটিং অর্ডার নিয়েও আলোচনা আসলে হয়েছে। সো এই ঘটনাগুলো ঘটেছে, যার প্রেক্ষিতে সবশেষ যেটা হলো সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে তিনি আসলে রিশাদকে যে ব্যাটিংয়ে পাঠাননি এবং ওই ম্যাচটা হারা, এটা আসলে বিসিবির অধিকাংশ পরিচালক মেনে নিতে পারেননি, এবং তারা এই ক্ষমতা খর্ব করতে চেয়েছেন, অর্থাৎ ন্যাশনাল টিমে মোহাম্মদ সালাউদ্দিনের ক্ষমতাকে তারা কমিয়ে আনতে চেয়েছেন। সেই কারণেই মূলত আব্দুর রাজ্জাককে টিম ডিরেক্টর করা এবং ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে করা।